আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজ আলোচনা করব ধারক এবং ধারকত্ব নিয়ে। বিষয়টি বুঝতে হলে আমাদের একটু আগের একটা বিষয় বিভব এই সম্বন্ধে জানতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যদি কোনো একটা পরিবাহীতে কিছু পরিমাণ চার্জ প্রদান করি তাহলে এখানে একটা বিভবের সৃষ্টি হবে, তাই না? মনে আছে নিশ্চয়ই আমাদের সূত্রটা কি ছিল? V is equal 1/4 পাই ইপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর। এখানে আরটা কি? আমি কত দূরত্বে বিভবটা জানতে চাচ্ছি। আমি ধরে নিচ্ছি এই পরিবাহীর পৃষ্ঠে, তাহলে এর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এই সূত্রানুসারে একটা বিভবের সৃষ্টি হবে। আমি এখানে যত পরিমাণ চার্জ দিব, খেয়াল করে দেখো এখানে ভি সমানুপাতিক কিউ। তার মানে আমি যত চার্জ দিব তত এর বিভব বৃদ্ধি পাবে। তবে একটা জিনিস মনে রেখো, একটা পরিবাহীতে আমি ইচ্ছা মতো চার্জ কিন্তু দিতে পারবো না। এই চার্জ ধারণ করার একটা সর্বোচ্চ সীমা আছে, এর বেশি দিলে আবার চার্জ ডিসচার্জ বা ক্ষরণ শুরু হবে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি আমাদের সকল আলোচনা এই সর্বোচ্চ মানের আগের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখছি। এখন তাহলে আমরা একটা বিষয় বুঝে ফেললাম, যে সেটা হচ্ছে আমি বিভব যদি বাড়াতে চাই চার্জ দিতে হবে। একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে আমার যে পরিমাণ চার্জ প্রদান করতে হবে তাকেই বলা হবে ধারক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এরকম একটু ধরে নেই যে ভি পরিমাণ ভি বিভব সৃষ্টি করতে আমার দরকার হচ্ছে কিউ পরিমাণ চার্জ, তাহলে একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে আমার দরকার কিউ ডিভাইডেড বাই ভি। এটাই হচ্ছে আমাদের ধারকত্ব। ধারকত্বকে বা ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, সি ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা সংজ্ঞায় একটু দেখি ধারকত্ব কি। কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর চার্জ ধারকত্ব বা ধারকত্ব বলে। ধারকত্বের এসআই একক ফ্যারাডে বা ফ্যারাড। তাহলে পরীক্ষায় যদি আমাদের কখনো প্রশ্ন আসে 10 ফ্যারাডে বলতে কি বুঝো, আমরা প্রথমে সংজ্ঞা দিব হচ্ছে ধারকত্বের, তারপর আমরা বলবো কি, খেয়াল করো, আমরা জানি সি ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ভি। তার মানে সি যদি আমি 10 ফ্যারাডে আনতে চাই তাহলে এখানে কি করতে হবে? 1 ভোল্ট একক পরিমাণ, তাহলে এখানে হবে কত? 10 কুলম্ব। তাহলে আমরা বলবো কোন পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাডে বলতে বোঝায় ওই পরিবাহীর একক বিভব বা 1 ভোল্ট বিভব বৃদ্ধি করতে এতে 10 কুলম্ব পরিমাণ চার্জ প্রদান করতে হবে। ক্লিয়ার বন্ধুরা? এই হচ্ছে আমাদের যে ধারকত্বের ব্যাপার। এখন খেয়াল করো এই ধারকের আমাদের এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগিয়ে একটা যন্ত্র আবিষ্কার করেছি যেখানে আমরা চার্জ জমা করব, কিন্তু আসলে চার্জ রূপে আমরা শক্তি সঞ্চয় করে রাখব। ঠিক আছে, এটা করার জন্য আমরা কি করি? পাশাপাশি দুটো পরিবাহী পাত বা সমান্তরালে দুটো পরিবাহী পাত রাখি। ঠিক আছে, এখন খেয়াল করো এতে কি হয়। দেখো আমার এখানে আমি একটা পাত নিলাম, এখানে আমি আরেকটা পাত নিলাম, পাশাপাশি রাখলাম। এবার এদেরকে যদি বহিস্থ কোনো একটা সেল বা যে কোনো একটা উৎসর সাথে, বিভব উৎসের সাথে যদি যুক্ত করি তাহলে এখানে কিন্তু দেখা যাবে প্লাস চার্জ আর এপাশে কিন্তু মাইনাস চার্জ এরকম জমা হবে। আমি যদি এখানে এটা যুক্ত নাও করি তাও কিন্তু আবেশ প্রক্রিয়ায় এখানে এই জিনিসটা আসলে জমা হবে। ক্লিয়ার? এবং
কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখবে যে এই জায়গাটায় একটা ভূসংযোগ দেয়া হয়, ভূসংযোগ দিলে আসলে এর ধারকত্ব বৃদ্ধি পায়। এ ব্যাপারে আমরা পরে জানবো। তো এবার একটু এখানে একটু বিষয়টা বুঝি। তাহলে এই যে আমি পাশাপাশি দুটো পরিবাহীকে রাখলাম, এর মধ্যে আধানকেও সঞ্চয় করে রাখলাম। আসলে এই আধানটা আমি সঞ্চয় করার জন্য এখানে যে ব্যাটারি বা বহিস্থ যে কোনো সোর্স ব্যবহার করেছি, তাকে কিন্তু আসলে কি করতে হচ্ছে, চার্জ পাঠানোর জন্য একটা কাজ বা শক্তি ব্যবহার করতে হচ্ছে। এটাই আসলে এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি আকারে জমা হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি ধারকের সংজ্ঞাটা কি। কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ চার্জ রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে যান্ত্রিক কৌশল, তাকেই বলা হবে ধারক। বন্ধুরা, এই মধ্যবর্তী স্থানে কিন্তু আমি কি করেছি, আমি ফাঁকা রেখেছি। ফাঁকা মানে হচ্ছে শূন্য স্থান অথবা বায়ু, এটাও আসলে অন্তরক পদার্থ। আমরা চাইলে এখানে কাঠের গুঁড়া, তারপরে কাগজ, আমরা এগুলো ব্যবহার করতে পারি, পাতলা প্লাস্টিকের শীটও আমরা ব্যবহার করতে পারি। এই সবগুলি হচ্ছে অন্তরক পদার্থ। এতে কি হবে, এতে ধারকত্ব বৃদ্ধি পাবে। কিভাবে হবে সেটা আমরা একটু খেয়াল করি। এখন জিনিস খেয়াল করো, আমি যদি একে ভি বিভবের একটা সোর্সের সাথে যুক্ত করি, তাহলে এখানে এইভাবে চার্জ সঞ্চিত হচ্ছে, এখানে কিন্তু তড়িৎ বলরেখার সৃষ্টি হবে বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। আমি ধরে নিচ্ছি এখানে কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে এবং এর ক্ষেত্রফল হচ্ছে এ। এখানে মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমি ধরলাম ডি। আর এই মধ্যবর্তী স্থানে যে অন্তরক পদার্থ আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মান হচ্ছে কে। এখন এখানে নিশ্চয়ই একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রটাকে আমি ধরে নিচ্ছি ই। এই হচ্ছে আমাদের আপাতত প্রাথমিক যে ব্যাপার স্যাপার। এখন আসো আমরা এই ধারকের ধারকত্বটা নির্ণয় করব। ঠিক আছে, তো খেয়াল করো, আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে ই সমান ভি ডিভাইডেড বাই আর। সামনে একটা মাইনাস আছে, আমি সেটা বাদ দিলাম। আর ক্যালকুলাস রূপে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এখন আমাদের এই জায়গায় আমরা বলতে পারি যে এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাহলে দূরত্বের সাপেক্ষে আমাদের যে এখানে যে বিভব এর পরিবর্তন, সেই পরিবর্তনের যে হারটা সেটাই আসলে হচ্ছে আমাদের এই জায়গার তীব্রতা। এখন এই জায়গায় মধ্যবর্তী দূরত্বটা কিন্তু দেখো বন্ধুরা ডি ধরেছি, তাই না? তাহলে ই সমান আমি এটা লিখতে পারি, আমি এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে তীব্রতার যে ক্লাস, সেখানে আমরা শিখেছিলাম যে তড়িৎ তীব্রতা আসলে এখানে যে পরিবাহীর যে আধান ঘনত্ব এবং এর চারপাশের যে মাধ্যম যে পরাবৈদ্যুতিক ভেদন যোগ্যতা, তার যে অনুপাত, ঠিক আছে, সেটাই আসলে হচ্ছে তীব্রতা। এখন এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি ইপসাইলন নট ইনটু কে। আবার আমরা জানি আধান ঘনত্ব আসলে কি, কিউ ডিভাইডেড বাই এ। তাহলে এই আধান ঘনত্ব সিগমার পরিবর্তে আমি এখানে লিখলাম কিউ বাই এ। আর ইপসাইলন নট কে এটা তো আমাদের আছেই। এখন দেখো এখানে ই সমান এটা, আবার 1 নং সমীকরণ দেখো ই সমান ভি বাই ডি। তাহলে আমি এখানে লিখতে পারি ভি বাই ডি, এটা আমরা লিখতে পারি। এইবার খেয়াল করো বন্ধুরা, আমরা এখানে কিউ বাই ভি সমান কে এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি একটা ইকুয়েশন পাচ্ছি। মানে এটা এই পাশে নিলাম আর এটাকে এই পাশে নিলাম। একটু আগেই কিন্তু আমরা ধারকত্ব এর সংজ্ঞায় পড়েছিলাম সি ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ভি। এই জিনিসটাই আমরা এখন এই জায়গাটায় লিখে ফেললে পাচ্ছি সি ইজ ইকুয়াল কে এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এই হচ্ছে আমাদের ধারকত্ব, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়ের যে রাশিমালা, এটা বন্ধুরা একটু খাতায় লিখে নাও। এখানে সি হচ্ছে ধারকত্ব, কে হচ্ছে মধ্যবর্তী স্থানে আমরা যে পরাবৈদ্যুতিক
ধ্রুবক বিশিষ্ট যে অন্তরক পদার্থ রেখেছি তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বা মাধ্যমাঙ্ক এ হচ্ছে প্রতিটি পাতের ক্ষেত্রফল এবং ইপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, যার মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এটা তোমরা মুখস্থ রেখো, আবার প্রশ্নে অনেক সময় দেয়া থাকে। ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা আমাদের এই ইকুয়েশন এর সাহায্যে একটা জিনিস খেয়াল করি। দেখো আমাদের যে সূত্র সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। বন্ধুরা দেখো তো সি সমানুপাতিক এ, তার মানে আমার পৃষ্ঠের ক্ষেত্রফল আমি যত বড় করব আমার ধারকত্ব ততই বৃদ্ধি পাবে। তাহলে পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে আমার এই ধারকত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, আমি যদি ক্ষেত্রফল দ্বিগুণ করি তাহলে ধারকত্ব দ্বিগুণ হবে, ক্ষেত্রফল যদি অর্ধেক করি ধারকত্ব অর্ধেক হবে। এবার আসো পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমরা এই ইকুয়েশন থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি সি সমানুপাতিক এ, এখানে আমরা দেখতে পাচ্ছি সি ব্যস্তানুপাতিক ডি, তার মানে মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব আমি যত বেশি বৃদ্ধি করব আমার ধারকত্ব ততই হ্রাস পাবে। ঠিক আছে, আমরা যদি দূরত্বকে দ্বিগুণ করি তাহলে ধারকত্ব অর্ধেক হয়ে যাবে, দূরত্বকে যদি অর্ধেক করি ধারকত্ব দ্বিগুণ হয়ে যাবে। এবার আসো চার পার্শ্বস্থ বা মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি। এখানে চার পার্শ্বস্থ বলতে আমরা যদি একটা সিঙ্গেল একটা পরিবাহীর কথা চিন্তা করি, ঠিক আছে, যেমন একটা গোলকের কথা চিন্তা করি, সেক্ষেত্রে চার পার্শ্বস্থ মাধ্যম। আর যদি সমান্তরাল পাত ধারকত্ব হিসাব করি তাহলে হবে মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি। আমরা এখানেও দেখতে পাচ্ছি সি আর কে এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, তার মানে আমি যদি বেশি মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো একটা যদি একটা মাঝখানে অন্তরক পদার্থ নেই তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের পরিবাহকত্ব ধারকত্বটা বৃদ্ধি পাবে। আর এছাড়াও অন্য পরিবাহীর উপস্থিতি, যেমন কোনো অনাহিত বা অচার্জিত কোনো বস্তু অথবা ভূসংযোগ যদি আমরা এখানে নিয়ে আসি সেক্ষেত্রেও কিন্তু ধারকত্বটা আসলে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন আসো আমরা একটা বিষয় খেয়াল করি। ধরো আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দিয়ে দিল, এই হচ্ছে একটা পরিবাহী যার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, যার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। এখন চারপাশে ধরো এখানে শূন্য স্থানীয় আছে, এখন এর ধারকত্বটা কত? তো বন্ধুরা আমাদের নিশ্চয়ই জানা আছে যে ভি সমান 1/4 পাই ইপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর, এটা আমাদের জানা আছে। এখন খেয়াল করো আমরা যদি এখানে কি করি, কিউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ এটাকে যদি এটা নিচে নিয়ে আসি আর এটা যদি এখানে চলে যায় তাহলে হবে 4 পাই ইপসাইলন নট কে ইন্টু আর। তো কিউ বাই ভি মানেই তো হচ্ছে ধারকত্ব, তাহলে সি সমান 4 ইন্টু 3.1416 ইন্টু ইপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। কে এর মান কত? কে এর মান হচ্ছে 1, চারপাশে যেহেতু শূন্য স্থান আমি ধরে নিয়েছি। আর কত? আর এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 2 এত ফ্যারাডে। এত ফ্যারাডে হবে হচ্ছে আমাদের অ্যান্সারটা। ক্লিয়ার এ পর্যন্ত? এবার আসো আমরা এই গাণিতিক সমস্যাটা একটু ভালো মতো বুঝি। একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল 2 × 10⁻⁻2 মিটার স্কয়ার এবং ধারকত্ব 2 ন্যানোফ্যারাডে, মাইক্রোফ্যারাডে, মিলিফ্যারাডে, ন্যানোফ্যারাডে, এভাবে আমাদের এককগুলো থাকবে। আসলে 1 ফ্যারাডে জন্য আসলে অনেক চার্জ দিতে হয়, প্রায় 96500 এত সংখ্যক। সেই জন্য এটার চেয়ে ক্ষুদ্র কিছু উপগুণিতক একক মিলিফ্যারাডে, মাইক্রোফ্যারাডে, আমরা এগুলোই বেশি আসলে বাস্তব জীবনে ব্যবহার করি। তাহলে মধ্যবর্তী স্থান 4 মাধ্যমাঙ্কের কাগজ দিয়ে ভরাট করা হলো, কাগজের পুরুত্ব কত জানতে চেয়েছে, এখানে ইপসাইলন নটের মান দেয়া আছে। আসো আমরা এটা একটু করে ফেলি। তো আমরা কি জানি? আমরা জানি সি সমান
কে এ ইপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এখন দেখো আমাদের মধ্যবর্তী স্থান এই হচ্ছে আমাদের পাথ, এর মধ্যবর্তী স্থানে আমরা কাগজ রেখেছি, তাহলে এই কাগজের পুরুত্ব কত? তো এই পুরুত্বটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে আসলে আমার কাছে ডি এর মান জানতে চেয়েছে, তাহলে ডি ইজ ইকুয়াল কে এ ইপসাইলন নট ডিভাইডেড বাই সি। কে এর মান কত? কে এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 2 ইনটু 10 টু দা পাওয়ার -2। তারপরে ইপসাইলন নট এর মান আমার প্রশ্নে দেয়া আছে 8.854 ইনটু 10 টু দা পাওয়ার -12 এবং সি কত? 2 ন্যানো ফ্যারাডে, তাহলে 2 ইনটু 10 টু দা পাওয়ার -9। অ্যান্সার হবে এত, এটা মিটারে আসবে। বন্ধুরা এটা মিটারে আসবে, তুমি চাইলে এটাকে মিলিমিটারে নিতে পারো। তোমরা একটু করে দেখো এটার মানটা কত আসে, কমেন্টে জানাও।